হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি খুবই একটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে। এসএসসি এমটি 2024-এ যাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে, তো তোমাদের জন্যই আজকে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। লাস্ট মিনিট তোমাদের সাজেশান। অলরেডি আমরা প্র্যাকটিস যে সেটগুলো করেছি এমটিএসের জন্য 27খানা সেট করেছি। সেই 27খানা সেট থেকে কিন্তু কোশ্চেন কিন্তু কমন আসছেই। লাস্ট আমরা যে 27 নম্বর ক্লাসটা করেছি ওখান থেকেও কিন্তু কমন এসেছে। ঠিক আছে, তো প্র্যাকটিস সেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার তোমরা ভালো করে যাও। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন ভালো পরিমাণে কিন্তু এক্সামে কমন আসছে। আজকেও আমরা সেই একই রকম 50খানা করে কোশ্চেন আলোচনা করব। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখে নাও কী রয়েছে। নিচের কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত? কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার 4, বাংলাদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এছাড়া দেখে নাও, বাঙালির ফসল কাটার উদযাপনকে বলা হয় নবান্ন উৎসব, আর এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের কিছু অংশে উদযাপিত হয়। তো রাজ্যগুলো মনে রাখতে হবে আমাদের, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এই যে কটা রাজ্য রয়েছে এগুলোতেও কিন্তু আমাদের নবান্ন উৎসব পালিত হয়। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন বছরে ব্রিটিশদের দ্বারা দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষমতাচ্যুত হন এবং রেঙ্গুনে নির্বাসিত হন? বলো, ব্রিটিশদের দ্বারা দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষমতাচ্যুত হন এবং রেঙ্গুনে নির্বাসিত হন, সেটা হচ্ছে কোন বছর? না, বছরটা হয়ে যাবে অপশান নাম্বার 3, 1857 সালে। এরপরে এখানে দেখতে পারো দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছিলেন শেষ মুঘল সম্রাট। তাহলে শেষ মুঘল সম্রাটকে না শেষ দ্বিতীয় বাহাদুর। এরপরে চলে যাও 3 নম্বরে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত লোকসভার মহারাষ্ট্রের শক্তি কত? তো রিসেন্ট যে সকল কোশ্চেনগুলো আসছে সেই রকমই কোশ্চেন প্যাটার্ন দেখেই আমরা আজকে কোশ্চেন এই সেটটা তৈরি করেছি। খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কিন্তু তোমরা কিন্তু মোটেও একটা কোনো কোশ্চেন স্কিপ করবে না বা মাঝপথে ছেড়ে চলে যাবে না। ফার্স্ট থেকে লাস্ট অবধি প্রত্যেকটা কোশ্চেন, 50খানা কোশ্চেন ভালো করে দেখো। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত লোকসভা মহারাষ্ট্রের শক্তি কত? মোট লোকসভায় মহারাষ্ট্রের টোটাল হচ্ছে 48খানা সিট রয়েছে। এরপরে দেখো 4 নম্বর, চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা রয়েছে কোথায়? না, এটা রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে। চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো মধ্যপ্রদেশের মান্ডোলা জেলার চুটকা গ্রামের কাছে অবস্থিত। এছাড়া ওখানে অপশান দেখতে পাবে গুজরাট ছিল না, তো গুজরাটে হচ্ছে কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। আরও একটা অপশান ছিল রাজস্থান কি রানা প্রতাপ সাগর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কে ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক ছিলেন? মহিলা কমান্ডো প্রশিক্ষক ছিলেন কি? না, তিনি হচ্ছেন ডাক্তার সীমা রাও হয়ে যাবে সঠিক অ্যান্সার। 6 নম্বর, 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার তকমা পেয়েছেন কে? 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেতার তকমা পেয়েছেন কে? না, রণবীর কাপুর। তো অভিনেতার সঙ্গে অভিনেত্রীর নামও মনে রাখতে হবে, তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন আলিয়া ভাট। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বছরে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল কবে? 1949 সালে। আরবিআই এর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন কি? না, হচ্ছে সিডি দেশমুখ। আরবিআই সদর দপ্তর কোথায়? না, মুম্বাই। আরবিআইয়ের বর্তমান অর্থাৎ 2024-এর এখন বর্তমানে গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস। এই তথ্যগুলো জেনে রাখা দরকার। তারপরে দেখো 8 নম্বর, কাফুলি নিচের কোন রাজ্যের খাবারের উপাদেয়? কাফুলি এটা কোন রাজ্যের খাবারের উপাদেয়? উত্তরাখণ্ডের হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর, পাঞ্জাব পুনর্গঠন আইন 1966-র নিচের কোন অধ্যায়ে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল? পাঞ্জাব পুনর্গঠন আইন 1966 নিচের কোন অধ্যায়ে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল? অধ্যায় 4 নম্বর অধ্যায়। এছাড়া এখানে 3 নম্বর অধ্যায় সম্পর্কে দেখে নাও। এতে বলা রয়েছে কি? না, শিশু ও কিশোর শ্রম আইন
আইন কি শিশু ও কিশোর শ্রম আইন কিন্তু কথা এখানে বলা রয়েছে। অধ্যায় 6-তে বলা রয়েছে পিওসিএসও আইনের অধীনে যে কেউ যৌন নিপীড়ন করে তাকে ন্যূনতম 10 বছরের জন্য যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত করা হবে। ঠিক আছে, এটা 6 নম্বর অধ্যায়ে বলা আছে। তো 3 নম্বর 6 নম্বর এটাও মনে রাখো। 10 নম্বরে চলে যাবে এবার। 2024 সালের আগস্ট পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2024 সালের আগস্ট পর্যন্ত বা বর্তমানে যিনি রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা? সঠিক অ্যান্সার যাবে ডক্টর ভি আনন্দ নাগেশ্বরন। ডক্টর ভি আনন্দ নাগেশ্বরন। এবার পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা একটু শুনে নাও এখানে, যারা তোমাদের এখনও যাদের পরীক্ষা বাকি রয়েছে, তোমরা এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাংলাতে খুঁজছো কিন্তু পাচ্ছ না কোথাও, তো তোমাদের জন্যই আমরা এই পিডিএফটা তৈরি করেছি একটা, যেখানে 2019 থেকে 23 এমটিএসের যে এক্সামগুলো হয়েছিল তারই 4300+ জিকে কোশ্চেনের সম্পূর্ণ বাংলাতে উত্তর সহ এবং তারই সঙ্গে বিস্তারিত আলোচনা নিয়েই এই জিকে পিডিএফটা তৈরি করা হয়েছে। এবং এই জিকে পিডিএফের সঙ্গে তোমরা একটি এসএসসি জিডি 2023-এর 520 জিকে কোশ্চেনের পিডিএফ পাবে। মোট 2টো পিডিএফ পাবে। এই পিডিএফ যদি সংগ্রহ করতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে 6294528484 এই নাম্বারে হাই লিখে মেসেজ করবে। পিডিএফ মূল্য মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় তোমরা 4800+ এমসিকিউর জিকে কোশ্চেনের বিস্তারিত আলোচনা সহ পিডিএফ 2টো পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার চলো 11 নম্বর কোশ্চেন দেখে নিই কী রয়েছে। 11 নম্বরে রয়েছে ড্যাশ হলো পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতি। পৃথিবীর প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতি কোনটি? ব্রিস্টেল কোন পাইন। ব্রিস্টেল কোন পাইন। এছাড়া রেডউড গাছ। রেডউড গাছ হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং লম্বা গাছ। বিশ্বের বৃহত্তম এবং লম্বা গাছ হচ্ছে রেডউড গাছ। নিচের কোনটি ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? না হচ্ছে গাংখার পুয়েনসাম। গাংখার পুয়েনসাম। পিছোলা বা পিছোলা হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? এটি রয়েছে রাজস্থানে রয়েছে। ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে আলোচনা করে? ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে আলোচনা করে। ধারা 149 নম্বর ধারা। এছাড়া 148 দেখে নাও ভারতের নিয়ন্ত্রক ও অডিট জেনারেল। 150 কেন্দ্র রাজ্যগুলির হিসাবের গঠন। 151 অডিট রিপোর্ট। 243 এটি বিচার বিভাগীয় পরিষেবাতে জেলা জজ ছাড়া অন্য ব্যক্তিদের নিয়োগের বিষয়ে উল্লেখ করা। 189 এটি হাউসে ভোটদান শূন্য পদ থাকা সত্ত্বেও কাজ করার ক্ষমতা এবং রাজ্য আইনসভার কোরাম সম্পর্কে উল্লেখ রয়েছে। তো এই ধারাগুলো ভালো করে নোট করে নাও। তাছাড়া আমরা টেলিগ্রামেও দিয়ে দিয়েছি ধারা, যেগুলো ইম্পর্টেন্ট ধারা, যেগুলো এক্সামে বারবার রিপিট হয় বিভিন্ন এক্সামে, সেই ধারাগুলো কিন্তু টেলিগ্রামে দেওয়া রয়েছে। তো সেটা একটু খুঁজে নেবে তোমরা, বা হোয়াটসঅ্যাপ চ্যানেল চলে যাবে, সেখানেও পেয়ে যাবে। 15 নম্বর দেখো নিচের কোন রোগটি ছত্রাকের কারণে হয়? ছত্রাক ঘটিত রোগ হচ্ছে সেটা হচ্ছে দাঁত। প্রথমে দেখতে পাচ্ছ দাঁত, সহজেই বলে দিতে পারবে। এছাড়া যেগুলো রয়েছে অপশানে স্মল পক্স, এটি হচ্ছে ভ্যারিওলা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। পোলিও, এটাও ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। ডায়রিয়া হচ্ছে একটি জলবাহিত রোগ। 16 নম্বর দেখো ড্যাশ হলো এমন কোনো পদার্থ যা আপনার হিমিউন সিস্টেম বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। হিউম্যান সিস্টেমের বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে অ্যান্টিজেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওসিডির পূর্ণরূপ কি? না, ওসিডির পূর্ণরূপ হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অপশন নম্বর 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কে বিশেষ কোড টু উইন লেখক? তো এটার লেখক হচ্ছেন কে? না হচ্ছে নিরুপমা যাদব। 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ
ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? না, এটা হোস্ট করবে ইংল্যান্ড করবে। বিন্দেশ্বর পাঠক ড্যাশের ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার 2024 পেয়েছেন। পদ্মবিভূষণ 2024 বিন্দেশ্বর পাঠক কিসের কারণে? সামাজিক কাজের কারণে। তারপরে দেখো 21 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, নিম্নলিখিতগুলির মধ্যে কে বর্তমান ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে রয়েছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাজি কেভি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই নাবার্ডের ফুল ফর্ম কিন্তু আসে, নাবার্ডের যে কোনো একটা এর অর্থ, বির অর্থ, আর এর অর্থ এইভাবে চলে আসে। ভালো করে মনে রাখো, নাবার্ডের ফুল ফর্ম কি? বলো কি? এখন তো বললাম, ভালো করে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই যে এখানে আর এর অর্থ দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর এই এখনই যে বললাম সাজি কেভি ইনি কিন্তু আগে নাবার্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে। নাবার্ড প্রতিষ্ঠা ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট 1981 অধীনে 1982 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর কোথায়? না হচ্ছে মুম্বাই, ভারতের মুম্বাইতে। 22 নম্বর দেখো, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিম্নলিখিত কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? না, সঠিক অ্যান্সার আসবে 1902 সালে। নিচের কোন তারিখের আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়? আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় 29শে জুলাই। নিম্নলিখিত কোন বছর ভারতের ন্যাশনাল আর্কাইভস প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল আর্কাইভস প্রতিষ্ঠিত হয় 1891 সালে। নিচের কোন রাজ্যের সাথে নৃত্যশৈলী প্রভাদাস যুক্ত কোন রাজ্যের সাথে? না, ইনি মহারাষ্ট্র রাজ্যের সাথে যুক্ত। এবার 26 নম্বর দেখো, 26 নম্বর কি রয়েছে? উইলি ওয়ানকা শিশুদের গল্পের বই। উইনি ওয়ানকা শিশুদের গল্পের বই ড্যাশের একটি কাল্পনিক চরিত্র। এটা হচ্ছে চার্লি এবং চকলেট কারখানার একটি কাল্পনিক চরিত্র। নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ড্যাশ সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি, মৌলিক কর্তব্য নিয়ে বারবার আলোচনা করেছি, তো 1976 সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। এখান থেকে দেখে নাও, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সংবিধানের এটি যুক্ত করা হয়েছিল। অনেক সময় আসে কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, তো তারই নেতৃত্বে। সরকার কর্তৃক গঠিত শরণ সিং কমিটি, এটাও মনে রাখতে হবে, শরণ সিং কমিটির সুপারিশে ভিত্তিতে 1976 সালে 42তম, এটাও মনে রাখতে হবে, শরণ সিং কমিটি 42তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় বাজেট 2023-24 স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর জন্য ড্যাশ কোটি বরাদ্দ করেছে? কেন্দ্রীয় বাজেট 2023 স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের জন্য কত কোটি বরাদ্দ করেছে? না হচ্ছে 7,192 কোটি বরাদ্দ করেছে। কয়লা পোড়ানো একটি ড্যাশ বিক্রিয়া। কয়লা পোড়ানো এটা কি বিক্রিয়া? না, এটা হচ্ছে সংমিশ্রণ বিক্রিয়া। খলজি রাজবংশ ড্যাশ পর্যন্ত দিল্লি শাসন করেছিল? খলজি রাজবংশ কত সাল থেকে কত সাল দিল্লি শাসন করেছিল? 1290 থেকে 1320 পর্যন্ত দিল্লি শাসন করেছিল। খলজি রাজবংশ প্রতিষ্ঠাতা যদি বলে জালালউদ্দিন ফিরোজ খলজি, বিখ্যাত শাসক আলাউদ্দিন খলজি, শেষ শাসক কুতুবুদ্দিন মুবারক শাহ। মানুষের কাঁধের জয়েন্ট হলো ড্যাশ জয়েন্টের উদাহরণ? মানুষের কাঁধের জয়েন্ট, এটা হচ্ছে বল ও সকেট জয়েন্টের উদাহরণ। তারপরে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন 1972 ধারা 2 অনুসারে প্রাচীন জিনিসপত্র এবং অন্তর্ভুক্ত যে কোনো পাণ্ডুলিপি, রেকর্ড বা অন্যান্য নথি
যা বৈজ্ঞানিক, ঐতিহাসিক, সাহিত্যিক বা নান্দনিক মূল্যে এবং যা ড্যাশ বছরের কম সময়ের জন্য বিদ্যমান। এটা সঠিক অ্যান্সার কী যাবে না, এটা সঠিক অ্যান্সার যাবে 75, অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, 75 বছরের কম সময়ের জন্য বিদ্যমান। তুলসীদাসের রামচরিত মানসের প্রথম মুদ্রিত সংস্করণ 1810 সালে ড্যাশ থেকে প্রকাশিত হয়েছিল। কোথা থেকে প্রকাশিত হয়েছিল? তুলসীদাসের রামচরিত মানসের প্রথম মুদ্রিত সংস্করণ 1810 সালে প্রকাশিত হয়েছিল। কোথা থেকে হয়েছিল না হচ্ছে ক্যালকাটা বা হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। তুলসীদাসের অন্যান্য সাহিত্যকর্মগুলো দেখে নাও। বিনয় পাটিকা, গীতাওয়ালি, দোহাবালি, সাহিত্যরত্ন, হনুমান চালিসা, বৈরাগ্য সন্দীপনী, জানকী মঙ্গল, পার্বতী মঙ্গল। তাহলে এরকম থাকতে পারে যে হনুমান চল্লিশা, এটা কার? তাহলে তুলসীদাসের। উদ্ভিদ ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে জল ছেড়ে দেয়। বাতাসে যে জল ছেড়ে দেয়, বের করে, সেটা কিসের মাধ্যমে? না সেটা হচ্ছে বাষ্পমোচনের মাধ্যমে। এছাড়া উদ্ভিদ কী করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ু থেকে ক্লোরোফিল, উদ্ভিদে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড, জল, মাটি থেকে জল এবং সূর্যালোক এগুলো নিয়ে কিন্তু কী করে? পাতার মধ্যে খাদ্য তৈরি করে। এবং এই সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন ছড়িয়ে দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়, তাই কি না? তো এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো 29 নম্বর, নিচের কোন লোকগীতি এবং নৃত্যটি 2010 সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল? বলো, 2010 সালে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, কালবেলিয়া। কালবেলিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কালবেলিয়া থেকে জেনে নাও, কালবেলিয়া এটা কোথাকার? না যে রাজস্থানের কালবেলিয়া সম্প্রদায়ের মহিলাদের দ্বারা সম্পাদিত একটি সংবেদনশীল লোকনৃত্য। 36 নম্বর দেখো, নিচের কোনটি একমাত্র ভারতীয় স্পিনার যিনি মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6 উইকেট নিয়েছিলেন? ভারতীয় স্পিনার মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6 উইকেট নিয়েছিলেন, তিনি হচ্ছেন দীপ্তি শর্মা। ব্রহ্মপুত্র নদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? ব্রহ্মপুত্র নদ সম্পর্কে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে যে 4 নম্বরে, এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে, যেখানে এটিকে দিবাং বলা হয়। তো এই কথাটি ভুল। ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে এখানে দেখো দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে। ব্রহ্মপুত্র নদ এটি তিব্বতের মানস সরোবরের কাছে চেমাহুং দো হিমবাহে উৎপত্তি করেছে। তিব্বতের পর অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপর ব্রহ্মপুত্র নামে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের এই নদী যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিশেছে। পদ্মা ও যমুনা মিলিত প্রবাহে মেঘনা নামে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তো এটা হচ্ছে পুরোটাই একটা ব্রহ্মপুত্র নদের গতিপথ তোমাদেরকে বলে দিলাম 5টা পয়েন্টের মাধ্যমে, ঠিক আছে? এছাড়া আরও জেনে নাও, তিব্বতের সাপুং নামে পরিচিত। এটা তিব্বতেটি কী নামে? সাপুং নামে পরিচিত। এছাড়া এর উপনদী কী কী রয়েছে? লোহিত, মানস, তিস্তা, তোরসা আর হচ্ছে সুবর্ণশিরি। 38 নম্বর দেখো, নাগারা মন্দিরের সাধারণত ড্যাশ স্থাপত্য শৈলী রয়েছে? নাগারা মন্দিরে উত্তর ভারতীয় স্থাপত্য শৈলী রয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার ড্যাশ স্টক এক্সচেঞ্জ? বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে এশিয়ার এবং ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1875 সালে এটি ভারত এবং এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। এটি দ্য নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নামে একটি সরকারি সংস্থা হিসাবে স্বীকৃতি পেয়েছিল। 40 নম্বর দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুলভাবে জোড়া রয়েছে? তো প্রথমেই যেটা রয়েছে পেয়ারা হচ্ছে তেলেঙ্গানা নয়। তো পেয়ারা কী জানো তোমরা? পেয়ারা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, বারুইপুরের পেয়ারা বিখ্যাত, শুনেছো তো? তো পশ্চিমবঙ্গ। আপেল হিমাচল প্রদেশ, কমলা নাগপুর, কলা কেরালা। তাহলে তেলেঙ্গানার কি? তেলেঙ্গানার হচ্ছে আম। 41 নম্বর দেখো, মান্ডো হলো ড্যাশ রাজ্যের লোকগানের একটি রূপ? মান্ডো এটা হচ্ছে গোয়া।
গোয়ার একটি লোকগানের রূপ। ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা করা হয়েছে। কত নম্বর অনুচ্ছেদে জরুরি অবস্থার ঘোষণা? 352 নম্বর অনুচ্ছেদ। সাধারণত ড্যাশ মিটারের বেশি উচ্চতা সহ একটি খাড়া পাহাড়কে পর্বত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। পর্বত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যদি 600 মিটারের বেশি উচ্চতা হয়। চোল শিলালিপি তিরুনামাত্তুকানিকে ড্যাশ হিসাবে বর্ণনা করেছেন? মন্দিরকে দান করা জমি। মন্দিরকে দান করা জমি। এছাড়া ভেলানভাগাই হচ্ছে অব্রাহ্মণ কৃষক মালিকদের জমি। ব্রহ্মদেও ব্রাহ্মণদের দান করা ভূমি। শালভোগ বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য জমি। আর পল্লীচ্ছন্দম এটা হচ্ছে জৈন প্রতিষ্ঠানকে দান করা জমি। তারপরে 45 নম্বর দেখো, ইনসাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে কে? ইনসাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে আমাদের ইসরো। পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার এবং অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে? ক্ষুদ্রান্ত। নিচের মধ্যে কে মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন? মহারাষ্ট্রের সাধু ছিলেন নিচের মধ্যে তিনি হচ্ছেন চোখামেলা। নিচের কোনটি জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান? জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান বুরজাহোম সঠিক অ্যান্সার। 49 নিম্নোক্ত প্রকল্পগুলির মধ্যে কোনটির অধীনে ভারত সরকার মাইক্রো ইউনিট সম্পর্কিত উন্নয়ন এবং পুনরুত্থান কার্যক্রমের জন্য একটি নতুন প্রতিষ্ঠান স্থাপন করেছিল? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। ডাল্টন পারমাণবিক তত্ত্ব অনুসারে পরমাণুগুলি ছোট পূর্ণ সংখ্যার অনুপাতে মিলিত হয়ে ড্যাশ তৈরি করে। পরমাণুগুলি ছোট পূর্ণ সংখ্যার অনুপাতে মিলিত হয়ে যৌগ গঠন করে, যৌগ। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য যারা পরবর্তী তোমাদের এমটিএসের এক্সাম রয়েছে। ঠিক আছে, যারা এখনও এমটিএসের অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তো অবশ্যই ডাউনলোড করে নাও। টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, কারা এমটিএসে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড এই মুহূর্তে সেটাও টেলিগ্রামে বলে দেওয়া রয়েছে। তো টেলিগ্রামে জয়েন করে নাও। এই ক্লাসের পিডিএফটাও টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে এবং আগের যে 27খানা পিডিএফ প্র্যাকটিস সেটের সেগুলোও আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে। আর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 6294528484। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে ওখানেই বলে দেওয়া হবে কিভাবে তোমরা পেমেন্টটা করবে। ঠিক আছে, যদি নিতে চাও অবশ্যই হাই লিখে মেসেজ করো। আর যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই ফটাফট। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো।